প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, পরমাণু বোমা নিয়ে তো এখন তো এত চর্চা হচ্ছে। আমি একটা ভিডিও আগেই করেছিলাম, নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে দেখে থাকতে পারেন, যে পরমাণু বোমা হয়তো অনেক দেশের কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত বিশ্বে একবারই ব্যবহার করা হয়েছে। সেটা হচ্ছে 1945 সাল। 1945 সালের 6 আগস্ট প্রথম পরমাণু বোমা ফেলা হয়েছিল জাপানে, জাপানের হিরোশিমাতে। এটা তো একটা ইতিহাস, আমরা অনেকেই পড়াশোনা করেছি ছোটবেলাতে। প্রথম পরমাণু বোমা যেটা ফেলা হয়েছিল, মানে মার্কিনরা যেটা ফেলেছিল, সেটা হচ্ছে জাপানের হিরোশিমাতে 1945-এর 6 আগস্ট। আর তার 3 দিন পরে 9 আগস্ট আরো একটা ফেলা হয়েছিল, সেটা হচ্ছে নাগাসাকিতে। কিন্তু প্রথমে যেটা ফেলা হয়েছিল, যার নাম নাম দেওয়া হয়েছিল লিটল বয়। লিটল বয় হলেও সেটা বিরাট ক্ষতিকারক ব্যাপার ছিল, সব থেকে বেশি ক্ষতি করেছিল সেই বোমা। আর নাগাসাকিতে 9 আগস্ট যেটা ফেলা হয়েছিল, তার নাম ছিল ফ্যাটম্যান। তারও একটা বিরাট মানে মানে প্রভাব, একটা আঘাত হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিলেন, লাখ লাখ মানুষ মারা গিয়েছিলেন। তো যেহেতু এত পরমাণু বোমা নিয়ে এত চর্চা হচ্ছে এবং জাপানের নামটা বারবার উঠে আসছে, তো আমি দর্শক, যেহেতু আমরাও জানি যে হিরোশিমা নাগাসাকিতে এই বোমা ফেলা হয়েছিল, তারপর অনেক সব ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি একটু আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই মুহূর্তে ওখানে কি অবস্থা। কারণ বাঙালি মানে তো জানেন, সব জায়গায় থাকেন, জাপানে তো বাঙালি রয়েছেন। তো আমি খবর পেয়েছি যে আমি একজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যিনি ওখানে থাকেন, পরিবারকে নিয়েই থাকেন, কিন্তু এইসব এলাকা মানে মানে ঘুরেছেন, ঘুরতে গেছিলেন, হিরোশিমাতে গিয়েছিলেন, মানে পরে গিয়েছিলেন, ঘুরতে গিয়েছিলেন। তো উনি দেখে এসছেন সেই ধ্বংসাবশেষ, যা চিহ্ন রয়েছে সেখানে, সেগুলো ঘুরে ঘুরে দেখা, যেখানে বম পড়েছিল, তারপর কি অবস্থা, এখন কি অবস্থাতে রয়েছে, এগুলো ঘুরে ঘুরে দেখেছেন এক বাঙালি। হয়তো অনেকেই গেছেন, কিন্তু আমি এই বাঙালির সঙ্গেই আমি যোগাযোগ করতে পেরেছি। আমি এখন অনলাইনে ডিরেক্টলি নেব যে কি দেখে এসছেন। এটা মনে হচ্ছে কয়েক বছর আগে উনি ঘুরতে গিয়েছিলেন। আমি একটা ভিডিও দর্শক দেখাতে পারি, যেটা উনি ওখানে যে গিয়েছিলেন, সেই ভিডিওটা একটু প্লে করে দেখাই, তারপর ডিরেক্টলি একেবারে আপনাদের সামনেই কথা বলবো। এই হচ্ছে দর্শক ভিডিও, দেখতে পাচ্ছেন। ওখানে একেবারে গিয়ে তুলেছিলেন দীপঙ্কর বিশ্বাস নাম। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন একটা বাড়ি ধ্বংসাবশেষ এই অবস্থায় রয়েছে, যেটা যেটা বলা হয় এটা নাকি সেই সময়কার বাড়ি যখন হিরোশিমাতে বোমা ফেলা হয়েছিল। সেই বোমা, তার আঘাতে বোমাটা তো উপরে ফেটেছিল, তারপর আশপাশে অনেক অনেক প্রচুর ক্ষতি হয়েছিল। তো ধ্বংসাবশেষের একটা চিহ্ন হিসেবে এটাকে ওখানে এখনো রেখে দেওয়া আছে। এই না যে ওর উপরে পড়েছিল, পড়েছিল তো এভাবে, মানে উপরই তো ফাটানো হয়েছিল, আপনারা জানেন। তো তার অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু ওটাকে একটা সিম্বল হিসেবে, প্রতীক হিসেবে এখনো রাখা হয়েছে। ওই একটা, ওটা একটা লাইব্রেরি ছিল, যেটা আর কি আমরা জেনেছি। আমি ডিরেক্টলি কথা বলবো, দর্শক অনলাইনে নেওয়ার চেষ্টা করছি, তাহলে তাহলে হয়তো আপনারা অনেক আরো তথ্য পাবেন। এই মুহূর্তে আমি অনলাইনে পেয়েছি। দীপঙ্কর বিশ্বাস এই মুহূর্তে টোকিও থেকে রয়েছেন, জাপানের। দীপঙ্কর বাবু, আপনারই তোলা সব ছবি দেখছিলাম, আপনি তো ওখানে বেড়াতে গিয়েছিলেন। মানে মানে পরমাণু বোমা পড়েছিল শুনলে তো আমাদের এখনো আঁতকে ওঠে বিষয়টা, যে এখনো রেডিয়েশন নেই। তো তার সত্ত্বেও আপনি দেখলাম বেড়াতে গিয়েছিলেন, আপনি পরিবারকে নিয়ে গিয়েছিলেন, যদি আমি বাচ্চাদের ছবিগুলো এখানে দেখাচ্ছি না। তো প্রথমে বলুন, আহ জাপানে তো আছেন, পরমাণু বোমার একটাই তো উদাহরণ জাপান। আর এখন পরমাণু নিয়ে এত কিছু সব চলছে, এদিকে দ্বন্দ্ব চলছে, যুদ্ধ চলছে। তো ওখানে থেকে কি ফিল করছেন? আর আপনি যে বেড়াতে গিয়েছিলেন, ওখানে গিয়ে কি মনে হচ্ছিল একটু বলুন তো। আহ প্রথমেই শফিকুল বাবু, আপনাকে অনেক নমস্কার আমাকে চ্যানেলে ডাকার জন্য। হ্যাঁ, আপনি যেটা বললেন, গেছিলাম আমি, মানে আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডরাও তাদের ফ্যামিলি নিয়ে আমার সঙ্গে গেছিল ওখানে। তো আমরা হিরোশিমাতে গেছিলাম। তো আমরা যখন গেলাম ওখানে, যাওয়ার আগে আশেপাশে দেখে কোনো কিছু মনে হচ্ছিল না, পুরো যেরকম নর্মাল শহর থাকে, বাড়ি ঘর, গাছপালা সব নর্মাল। আমি বলছি এখন থেকে আপনার ৩ বছর আগের কথা, যখন আমি গেছিলাম ওখানে। আহ, তো এখনো মোটামুটি ওরকমই। তো আশেপাশে আহ, আপনার ওই ভীতিটা আর নেই। প্লাস যেটা আছে ওখানে, আপনার যে লাইব্রেরিটা, ওটা ওরা রেখে দিয়েছে ওখানে। আশেপাশে তো কিছু ছিল না, যেটা ওই লাইব্রেরিটা একটা বড় বিল্ডিং, যেটা আর কি ওখানে এখন বেঁচে ছিল, মানে খুব স্ট্রং বিল্ডিং হয়তো ছিল। মানে ধ্বংসাবশেষ মানে
হওয়ার পরেও, মানে ধ্বংস হওয়ার পরেও আশেপাশে সবকিছু, ওই বিল্ডিংটা একমাত্র খাড়া ছিল ওখানে, যেটাকে ওরা এখন চারপাশে ব্যারিকেড দিয়ে পুরো আলাদা করে রেখে দিয়েছে। মানে ওটা একটা নেক্সট জেনারেশনের কাছে ওটা তুলে ধরার জন্য। হয়তো যদি ওটা আহ, আপনি মানে রিকনস্ট্রাক্ট হতো বা অন্য যে বিল্ডিং গুলো যেরকম হয়েছে ওটা হতো, তাহলে আপনি ওখানে গেলে হয়তো বুঝতেও পারবেন না যে ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছিল। এটা মানে পরবর্তী জেনারেশনকে বোঝানোর জন্য হয়তো ওরা ওটাকে রেখে দিয়েছে। তো ওটা দেখলে বুঝতে অনেকে অনেকে পারবেন যে একটা অনেকে মানে ওখানে কংক্রিটের গিয়ে একটা ছবি টবি জিনিস তুলছেন না? কিভাবে। সরি, আমি শুনতে পাচ্ছি না ঠিক করে। ওখানে গিয়ে অনেকে সবাই ছবি টবি তোলেন, তাই তো, যে এই সেই মানে সিম্বল হিসেবে? হ্যাঁ, হ্যাঁ। তো ওটা এখন একটা টুরিস্ট মানে অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। ওখানে যায়, ওটার সঙ্গে ফটো তুললে ওটা মেন অ্যাট্রাকশন। তো তার পাশে যেটা আছে, একটা নদী আসছে পাশ দিয়ে, ওটা নদীর পাড়েই ঠিক অ্যাটমিক ডমটা রয়েছে। তো নদীর অন্য পাশে একটা বড় বাগান আছে, যেটাকে বলে পিস গার্ডেন আর কি। ওই বাগানটার নাম দিয়েছে পিস গার্ডেন, যেখানে আপনার পিস মিউজিয়াম আছে। আহ, তো ওখানেও পুরো একদম সুন্দর সবুজ বাগান, তার মধ্যে বিভিন্ন মিউজিয়াম বলুন বা মানে পুরনো স্মৃতি কিছু বলুন, ওখানে সব তৈরি করা আছে। মিউজিয়ামে গেলে সব পুরনো ছবিগুলো দেখতে পারবেন, কি কি ধ্বংস হয়েছিল সব তখনকার মতো। আহ, কিছু কিছু জিনিস রাখা রয়েছে যেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছিল। তো ওই মিউজিয়াম রয়েছে আপনার, এখন 3D তেও ওগুলো দেখানো হচ্ছে। আপনি গেলে ওখানে ঢুকলে 3D তে আপনি পুরো ব্যাপারটাকে, মানে যারা ভিজিটর যায় ওখানে তাদেরকে দেখানোর মতো ব্যবস্থা রয়েছে। তো ওই সব দেখলে আপনার চোখে জল এসে যাবে। কিন্তু আপনি যদি না দেখেন, বাইরে থেকেও জায়গাটা দেখেন, তো আপনি বুঝতেই পারবেন না এই জায়গাটা এরকম ভাবে নষ্ট হয়ে গেছিল। তারপরে আবার এটাকে এত সুন্দর করে এত তাড়াতাড়ি রিকভার করে নিয়েছে। মানে এটা জাপান বলে হয়তো সম্ভব। যেটা বললাম আর কি, ওই সব কিছু চিহ্নগুলো না দেখলে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না যে এখানেই বমটা পড়েছিল। যেটা বলছি, এখন আর ওই ভীতিটা লোকের মধ্যে নেই, কিন্তু যে মানে প্রভাবটা রয়ে গেছে, মানে যেটা আপনি আগে বলছিলেন, যে রেডিয়েশনের একটা প্রভাব তো থাকেই যখন বমটা ফাটে। জেনেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, মানে জিনের কিছু চেঞ্জ এসে যায়, যেটা আপনার পরবর্তী বেশ কতগুলো জেনারেশন ওটা রিকভার করতে লেগে যায়। যেমন বিকলাঙ্গ তৈরি হয়, কারো দেখুন কান নেই বাচ্চার, বা চোখের প্রবলেম আছে, এরকম বিভিন্ন এখনো ওটা রিয়ারলি দেখা যায়। মানে সেটা জেনেটিক চেঞ্জটা ওটা অনেক টাইম লাগবে হয়তো এখনো, কিন্তু মানে আপনি ওই জায়গাটা দেখলে এখনো বুঝতে পারবেন না যে ওখানেই আপনার কিন্তু অস্বাভাবিক কিছু আপনি আছে যে এখানে। বললেন যে ওখানে এখনো কিছু ডিসপ্লে করে দেখার ব্যবস্থা আছে যেগুলো দেখলে চোখে জল আসে, তার মানে ওখানকার মানুষ যারা হুম। আগে দেখেনি কিন্তু পরবর্তী এগুলো দেখে তারা বুঝেছেন যে অ্যাটম বম কতটা ক্ষতি করে। কিন্তু এদিকে যে অ্যাটম বম হ্যাঁ, মানে অবশ্যই। পারমাণবিক বম নিয়ে যে এত চর্চা হচ্ছে, নতুন করে দেশ পরমাণু শক্তিধর দেশ হচ্ছে, তারপরে এ এ বলছে ওখানে ফেলে দেবো, সে বলছে সেখানে ফেলে দেবো। তো এই যে বিশেষ করে ইরানকে নিয়ে এখন যেসব চলছে, তো এইসব নিয়ে ওখানকার মানুষের মধ্যে কি কৌতূহল, তাদের মধ্যে কি ভাবনা যেসব চলছে, পরমাণু যুদ্ধই মানে পরমাণু তবে কেন্দ্রিক হ্যাঁ, যে যুদ্ধ? এখানে দেখুন, মানে জাপান খুব পিসফুল দেশ। পিসফুল দেশ বলতে মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে এরা পিসফুল দেশ হয়ে গেছে। এর আগে অন্যরকম ছিল, সেটা আপনিও জানেন হয়তো। পিসফুল দেশ হওয়ার কারণটাই কিন্তু অ্যাটমিক অ্যাটাক। আমেরিকা যে অ্যাটাকটা করলো, তারপরে কিন্তু জাপান পুরো চেঞ্জ হয়ে গেল। আপনি জানেন যেটা, এর আগে তো এদের অন্যরকম ছিল। আপনি বিভিন্ন দেশকে অ্যাটাকও করেছে এরা, কিন্তু তারপরে যে চেঞ্জটা এসেছে, এরা মানে তখন থেকে পিস লাভিং একটা জেনারেশন হয়ে দাঁড়িয়েছে। তো এরা কখনো চায় না এখন যে পৃথিবীতে আবার এরকম কোনো যুদ্ধ হোক, আবার কোনো একটা দেশ এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাক, এ কখনো এটা চায় না। তো ইরানের ব্যাপারটা যেটা, মানে আপনি একটা বাঁদরের হাতে যদি তরোয়াল দিয়ে দেন, তারপরে যেটা হতে পারে আর কি, আপনি তো বুঝতেই পারছেন। তো সারা ওয়ার্ল্ডের কেউ চাইছে না ইরানের হাতে এটা আসুক, পারমাণবিক বোমা। কখন কি করবে সেটা হয়তো মানে সবার ধারণার বাইরে। মানে এরা এরা তো এটা ভুক্তভোগী যে হ্যাঁ, মার্কিনের মতো আমেরিকার মতো দেশ, তাদের উপরে যদি এরকম পরমাণু বোমা ফেলতে পারে, তাহলে ইরানের মতো এরকম একটা উগ্র দেশ, তার লিডারশিপ, তারা পরমাণু বোমা ফেললে তাহলে আরো কত কিনা ক্ষতি ক্ষতি করতে পারে, মানে এই ভাবনাটাও হয়তো কাজ একদম করছে। ঠিক। কারণ আমেরিকা হয়তো করার আগে 5 বার ভেবেছিল, কিন্তু ইরান সেটা ভাববে না। এটাই আর একটা সবচেয়ে বড় ভয়ের কারণ আর কি, ইরানের হাতে যদি পারমাণবিক বোমা এসে যায়। ওকে, দীপঙ্কর বাবু, আপনার বাড়ি কোথায় এখানে? আহ ইন্ডিয়াতে বলছেন নাকি হ্যাঁ, টোকিওতে? ইন্ডিয়া, ইন্ডিয়া, হ্যাঁ, বাংলায়। আমি 25 বছর ধরে টোকিওতে আছি। তো ইন্ডিয়াতে আমি শ্যামনগর বলে একটা জায়গা আছে, আপনি হয়তো চিনবেন, 24 পরগনাতে, উত্তর 24 পরগনাতে শ্যামনগর। ওখানে এখন আমার বাবা দাদা এখন ওখানে আছেন। আর এখানে পুরো পরিবার থাকেন টোকিওতে?
হ্যাঁ, আমার এক বড় দাদা প্লাস আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আর বাচ্চারা এখানেই থাকে। আর মানে পড়াশোনা কি এখানেই শ্যামনগর? হ্যাঁ, আমি শ্যামনগর থেকে স্টার্ট করেছি পড়াশোনা। তো টোকিওতে এসেও আমি পড়াশোনা করেছি। ইউনিভার্সিটিতে টোকিও থেকে গেছি। ওকে। বাংলা থেকে তো অনেকদিন চলে গেছেন, বাংলার সব খোঁজ খবর রাখছেন তো? বাংলা এখন কেমন চলছে? একদম, একদম। চাইছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু আ মানে জনসাধারণের সুবুদ্ধি হোক। আ সত্যি কথা বলতে আমি চাইছি ফিরে যেতে। কিন্তু ফিরে যাওয়ার মতো আমার পরিবেশটা দরকার ওয়েস্ট বেঙ্গলে, সেটা এখনো আসেনি। ওকে, অসংখ্য ধন্যবাদ। দীপঙ্কর বিশ্বাস সরাসরি ছিলেন টোকিও থেকে, জাপান। ভালো থাকবেন। পরবর্তী সময়ে আবারও যোগাযোগ করব। একটা ওখানকার পালস বোঝার চেষ্টা করলাম এবং সেই পরমাণু বোমার সঙ্গে নামাঙ্কিত যেসব জায়গা সেখানকারও একটা বিষয় জানলাম। আপনি যেহেতু ওখানে ছিলেন, আপনি ওখানে পা রেখেছেন, হয়তো পা রাখার সঙ্গে সঙ্গে আপনাকেও একটা মানে ধাক্কা মেরেছিল যে এই সেই হিরোশিমা যেখানে বোমা পড়েছিল। একটা আলাদা নিশ্চয়ই যখন গেছিলেন একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল না একটা? হ্যাঁ, 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 সেটা তো আমার ইতিহাসের পাতায় পড়ে এসেছি না, একটা মানে ভয়াবহ ব্যাপার। এটা ভয় তো ছিলই। আর যাওয়ার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। তো অনেক চিন্তা ভাবনা করে পোস্টপোন করে করে লাস্টে গেলামই বাচ্চাদের নিয়ে। তো যাওয়ার পরে আমার পুরো ধারণাটাই পাল্টে গেল আর কি। ওকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক শুনলেন দীপঙ্কর বিশ্বাস সরাসরি টোকিও থেকে ছিলেন, জাপান থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে পরমাণু বোমার একটা যে ভয়ঙ্কর পরিণতি হয় সেটা আমরা সবাই জানি, শুনেছি। হয়তো সেটা নর্মাল হয়, কিন্তু সেটা নর্মাল হতে গেলে অনেকগুলো বছর চলে যায়, অনেকগুলো জেনারেশনও লাগতে পারে সেটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে। শুনলেন এখনো অনেকের মানে জেনারেশনের কারণে, অ্যাটাক হওয়ার কারণে, জিনগত চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তাদেরকে ভুগতে ভুগতে হচ্ছে। নতুন করে হয়তো রেডিয়েশন আসছে না, কিন্তু যারা আক্রান্ত হয়েছিলেন সেই সময়ে তাদের মাধ্যমে তার জেনারেশন ভুগছে। ফলে এই ধরনের বোমা না হওয়াটাই উচিত। সুতরাং যারা পরমাণু বোমা নিয়ে এত এসব করছেন, কারোর কাছেই না থাকা উচিত এই ধরনের বোমা। আর নতুন করে তো কারো কাছে উচিতই না। আর তাও আবার মানে যদি উগ্র টাইপের কোনো নেতৃত্ব হয়, লিডারশিপ হয়, তাদের কাছে তো নয়ই। তো সেজন্যই পরমাণু বোমার বিরুদ্ধে এখন আহ, বিশ্ব অনেকে সেটাকে বারণ করছে। একটা নতুন চুক্তি, একটা সিস্টেমও করা হয়েছে যাতে করে এই পরমাণু বোমা যথেচ্ছ না কোথাও তৈরি হয় বা যথেচ্ছ না কোথাও ব্যবহার করা হয়। তো সেই সব নিয়েই দর্শক এত সব দ্বন্দ্ব চলছে। আর আমি যখনই কোনো কিছু ঘটে তার লিঙ্ক, তার রিলেটেড কিছু ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করি নতুন করে তথ্য দেওয়ার জন্য। দর্শক শুনলেন আপনারা দীপঙ্কর বিশ্বাসের বক্তব্য। এবার যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।